অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠে আছে আমি লাইজু। শুরুতেই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গ্রাম্য পটচিত্র গল্পটি দিয়ে আমাদের চ্যানেলের যাত্রা শুরু করছি। সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে গল্প পাঠ শুরু করছি। একদিন সকাল 10টা-11টায় দিলারা বিবিকে তালাক দিয়ে বসল ইরফান আলী 3-4 জন সাক্ষীর সামনে। হ্যাঁ, রাগের মাথায় কাজটা করে ফেলেছে বটে, কিন্তু তুমি হাসতে হাসতে বললে না চোখ পাকিয়ে চিৎকার করে বললে শরীয়ত তো তা দেখতে যাবে না, ধর্মের বিধান মানতেই হবে। হয়েছে কি, 2-1 দিন আগেই বাড়ির পুকুর ধারের বেলগাছ থেকে 5টা পাকা বেল পাড়া হয়েছে। অত বেল কে খাবে? বাড়িতে অতিথি এলে বেলের পানা করে দিলে তারা খুশি হয়, তাতে চায়ের খরচও বাঁচে। সেটেলমেন্ট অফিসের 2জন কর্মচারী, পঞ্চায়েতের সুখেন্দুবাবু আর ইরফান। এক চাচার সঙ্গে কথাবার্তা বলছিল ইরফান উঠোনে জামরুল গাছের ছায়ায় বসে। কাজের কথা শেষ হয়ে গেছে, তবু সেটেলমেন্টের বাবু দুটির ওঠার নাম নেই। দুপুরবেলা একবার কোর্টে যেতে হবে ইরফানকে, তাই সে স্ত্রীর উদ্দেশ্যে হেঁকে বলল, দিলু, বেলের শরবত বানাইছিস সকালে? কয় গ্লাস দিয়ে যা। দিলারা সাড়া দিল না, সে ঘরের মধ্যেই আছে, শুনেছি নিশ্চয়ই। এই বর্ষায় নদী ভাঙন হয়েছে খুব, এবারেই ভেঙেছে বেশি। স্কুল বাড়িটাও গেছে, চর জেগেছেও পারে। সেই চরে এর মধ্যেই জবরদখল শুরু হয়ে গেছে, তা নিয়ে চলছে জোর আলোচনা কতদিন ধরে। লাঠি সোঠা আসন্ন। ওপারে এক দারোগার শালাই দখল করে নিয়েছে অনেকখানি জমি। আরও কিছুক্ষণ কথা বলার পর ইরফান আবার হাঁক দিল, কইরে দিলু, শরবত পাঠাইলি না? গোয়ালঘরের পিছনের জমিতে এবার পেঁয়াজের চাষ করছে দিলারা, ভালোই কলি উঠেছে। সেখান থেকে মাটি মাখা হাতে বেরিয়ে এলো দিলারা। মাথায় ঘোমটাটা টেনে দিয়ে সে বলল, শরবত এখনো হয় নাই। ইরফান বলল, হয় নাই? তুরন্ত বানায় ফেল, মেহমান এসেছে, দেখছিস না? দিলারা বলল, এখন টাইম নাই, শাহেদরে বলেন। ইরফান বদমেজাজি মানুষ, বউয়ের এরকম অদ্ভুত জবাব তার সহ্য হবে কেন? তাছাড়া ইদানিং একটা ব্যাপারও ঘটেছে, তার জন্য সবাই তার সঙ্গে খাতির করে কথা বলতে শুরু করেছে। শুধু নিজের বউয়ের কাছেই মান বাড়েনি। ইরফান বলল, তোর টাইম নাই? কি এমন রাজকার্য করছিস? যা, শিগগির যা। দিলারা দুহাতের মাটি পরিষ্কার করতে করতে বলল, কইলাম তো আমি এখন পারবো না, আগে গোসল না করে। সে আর চোখে একবার দেখল ইরফানের চাচা খালিকের দিকে। এই লোকটি এখন রোজ আসে। ইরফান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মাছির মতো লেপ্টে থাকে তার গায়ের সঙ্গে। ইরফান উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তোর বেশি বেশি বার বাড়ছে না? কথা কইলে কানে যায় না? আমার কথা গ্রাহ্য করিস না, তুই দূর হয়ে যা, এই বাড়িতে আর ঠাঁই নাই, যা, তালাক। অন্যরা সন্ত্রস্ত হয়ে উঠল। খালেক দুহাত তুলে ব্যাকুলভাবে বলল, ওরে ইরফান, করিস কি, করিস কি, থাম। ইরফান সে অনুরোধ অগ্রাহ্য করে আবারও দুবার উচ্চারণ করল, তালাক, তালাক। ব্যাপারটার গুরুত্ব অনুধাবন প্রথমে করতে পারল না সে। স্বামী স্ত্রীর মাঝে কোন্দল হয়ই মাঝে মাঝে, লোকজনের সামনে ফুঁড়ে বেরোলে পীড়া বেশি হয়। সে আরও ফুঁসে উঠল, ঠাঁই নাই মানে? সারাটা জীবন বান্দির মতন খেটে খেটে মুখে রক্ত উঠে গেল, আপনি আমারে। হঠাৎ থেমে গেল দিলারা। তালাক শব্দ 3 বার। এবার তার মর্মে আঘাত দিল। নিজের মায়ের মৃত্যু সংবাদ শোনার পর তার যা অবস্থা হয়েছিল, থরথর করে কেঁপে উঠছিল শরীর, সেরকমভাবেই থুপ করে বসে পড়ল মাটিতে। উল্টে গেল চক্ষু দুটি। অপর 4 জন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়েছে। এরকম সময় তাদের উপস্থিতিও একটা দায় ভাগ আছে।
যেন চোখের সামনে একটা হত্যা দৃশ্য প্রত্যক্ষ করা। বিচারকের সামনে তো স্বীকার করতেই হবে। সুখেন্দু আর খালেক ইরফানকে কিছু বলতে গিয়েও কথা খুঁজে পেল না। আর তো বোঝাবার কিছু নেই। বাতাসে এসব কথা নিমেষে ছড়ায়। ছুটে এলো পাড়াপড়শিরা। এই মহকুমায় সুলতানপুর নামেই 2টি গ্রাম আছে। এখানে নদী অনেকটা বাঁক নিয়েছে বলে এই গ্রামের নাম মুখে মুখে বাঁকা সুলতানপুর। অন্তত 10 বছরের মধ্যে এখানকার কোনো পরিবারে 3 তালাকের মতো ঘটনা ঘটেনি। সেরকম কিছু কারো স্মরণেও নেই। কোনো পুরুষেরই বউ নেই একটার বেশি। শুধু মোতাহার মোল্লা এই গ্রামে একটি পরিবার থাকা সত্ত্বেও গোবিন্দপুরগঞ্জে সিরাজ শেখের মেয়ে ফাতিমাকে বিয়ে করে গোপনে দ্বিতীয় সংসার পেতেছিল। নৌকায় পা দিয়ে চালাচ্ছিল কিছুদিন। তবে এসব কথা বেশি দিন চাপা থাকে না। জানাজানি হতেই মোতাহার গ্রাম ছেড়ে পালায়। প্রথম পক্ষের বিবিকে তালাকও দেয়নি, আর এ মুখেও হয়নি। হঠাৎ ইরফান আলী এরকম একটা কাণ্ড করে বসল, তাও এত সামান্য কারণে। বেলের শরবত। জনগণের মধ্যে ফিসফিসানি চলতে লাগলো কয়েকদিন। নানান গুজবের মধ্য থেকেও আসল সত্যটা বেরিয়ে আসে। এমন কিছু তো করতেই পারে ইরফান। তার যে নতুন ডানা গজিয়েছে, রাগের মাথায় না ছাই। আগে থেকে ভেবে চিনতে কয়েকজন বাইরের লোককে সাক্ষী রাখে সে। যাত্রাপালার মতো তেজি গলায় 3 বার তালাক উচ্চারণ করেছে, যাতে কারো বুঝতে অসুবিধে না হয়। দিলারাকে ত্যাগ করার জন্য সে বদ্ধপরিকর। খোদা যাকে দেন তাকে ছাপ্পর খুঁড়ে দেন। ইরফানের এখন সেই অবস্থা। জমি জেরে বেশি নেই ইরফানের। বাপদাদার জমি শিরিক ভাগাভাগির পর ইরফান পেয়েছে 4 বিঘে। 2 ফসলি, তাও আমন চাষটা ভালো হয়, পরেরটা তেমন সুবিধের ন। সম্বৎসরের খোরাকিটাও কোনো রকমে হয়ে যায়। এছাড়া বাজারে একটা টেইলারিংয়ের দোকান আছে তার। সে দোকানের আয়ও যৎসামান্য। একটাই সেলাই মেশিন, কখনো ইরফান নিজে চালায়। শিবু নামে একটা অল্প বয়সী ছেলেকেও রেখেছে। লুঙ্গি আর ফতুয়াই বেশি সেলাই করে, অন্য বিশেষ কিছু সুবিধা করতে পারে না। আর পারলেই বা কী হতো, বছর 1.5 আগে একটা রেডিমেড বস্ত্রালয় খুলেছে মহাপাত্ররা 2 ভাই। সে দোকান এখন চলছে রমরমিয়ে। সব কিছুই পাওয়া যায়, দামও একটু সস্তা। কেউ এখন আর ছিট কাপড় কিনে সেলাই করতে চায় না। বস্ত্রালয়ের পাশের ছিদামের মুদিখানা, তার পাশে গণেশের চায়ের দোকান। সেই দোকানের বাইরে নুলুনিতায় বসে থাকে একটা টুল পেতে। আর কোনো কাজকর্ম সে পারে না, সে লটারির টিকিট বিক্রি করে। পাশের গ্রাম চর ভাঙাড়ি হাটের বাজারে শ্রীকৃষ্ণগড়ের বড় লটারির দোকান। নুলুনিতায় তার সাব এজেন্ট। খ্যানখ্যানে গলায় নিতাই চায়ের দোকানের খদ্দেরদের টিকিট কেনার জন্য ছুলোছুলি করে। অনেক টাকার আশায় সবাই 1-2 বার 5-10 টাকার টিকিট কিনেছে, কিছুই হয় না, টাকাটাই জলে যায়। 5 টাকা 10 টাকার দামও কি কম নাকি? এখন আর কেউ কিনতে চায় না। নিতাইকে নতুন লোক ধরতে হয়, বার করতে হয় নতুন নতুন উপায়। ইরফান লটারির টিকিট কেনেনি। তার দোকান থেকে নিতাই একটা ফতুয়া সেলাই করার জন্য অগ্রিম টাকা দিয়েছিল 5 টাকা। মাল ডেলিভারির সময় বাকি 10 টাকা পরে দেবে বলে যায়, তারপর দেয় না। একদিন ইরফান রূঢ়ভাবে তাড়া দিয়ে নিতাই কাঁচুমাচু হয়ে বলল, ভাইডি, বড় টানাটানি যাচ্ছে, যদি একটা উপকার করো। এই সিকিম লটারির 1খান টিকিট তুমি রাখো। এই টিকিটের দাম 20 টাকা, তোমারে কিছুই দিতে হবে না। আর যদি কপালে লেগে যায়, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, তুমি রাজা বাদশাহ বনে যাবা। লোকে যে ভাবে কেউ পায় না, তা ঠিক নয় গো। হরিদেবপুরের নবীন সাতরা পেয়েছে 20 লাখ। তারপর ধরো করম শেখ, সেও একবার। কোনো রকম আশাই করেনি ইরফান। নেহাত নিতাইকে ক্ষমা ঘেন্না করে সেই টিকিটটা নিয়েছিল। তার ভাগ্যেই সেকে ছেড়েল। চর ভাংরাহাটির শ্রীকৃষ্ণগড়ায় নিজে এসে নম্বর মিলিয়ে বলে গেল,
সিকিম রাজ্য লটারির থার্ড প্রাইজ পেয়েছে ইরফান আলী। 10 লাখ টাকা। 10 লাখ! সে যে কত টাকা সে ধারণাই নেই ইরফানের। একের পিঠে কটা শূন্য। কোথায় কত দূরে সিকিম রাজ্য, সেখান থেকে তারা বেছে নিল বাঁকা সুলতানপুরের ইরফান আলীকে। টিকিটটা কোথায় রেখেছিল মনেই ছিল না। একটু খোঁজাখুঁজিতেই পাওয়া গেল অবশ্য। এই টাকা কিভাবে পাওয়া যায়? সিকিম যেতে হবে? কত লোক যে কত কথাই বলে। এখন ইরফানের ধারে কাছে সবসময় বহু মানুষের ভিড়। সবাই উপদেশ দেয় আর পরামর্শ দেওয়ার জন্য ব্যস্ত। অনেক কিছুই ইরফানের মাথায় ঢোকে না। তারপর এলো নিখিল মাস্টার। সে শুধু মাস্টার নয়, পার্টি করে, মিছিল করে। বছর 35 বয়স, ছিপছিপে চেহারা, গলার জোর আছে। সে সবাইকে সরিয়ে দিয়ে ইরফানকে বলে বসল দর্জিখানার ভেতরে, বাইরের আগো লেটে। প্রথমে সে জিজ্ঞেস করল, টিকিটখানা কোথায়? ইরফান সতর্কভাবে বলল, আছে, কিন্তু এখন সঙ্গে নাই। নিখিল বলল, বেশ, কাউরেই হাতে দেবে না, কেউ দেখতে চাইলেও দেখাবে না, আমাকেও না। তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? ইরফান দুদিকে মাথা নাড়ল। নিখিল বলল, কি করতে হবে মন দিয়ে শোনো। 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার আগে তোমার ফটো তোলাতে হবে। নাম সই করতে জানো? ইরফান বলল, জানি স্যার, ক্লাস 3 পর্যন্ত পড়েছি। নিখিল বলল, ঠিক আছে, ফটো তুলিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তারপর ব্যাংকের ম্যানেজারের হাতে টিকিটটা জমা দেবে। সঙ্গে 2-3 জনকে নিয়ে যাবে, সাক্ষী থাকবে তারা। স্টেট ব্যাংকের ম্যানেজার বাবুকে আমি চিনি, মানুষটা খাঁটি। তিনি টাকা পয়সার সব ব্যবস্থা করে দেবেন। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। হঠাৎ এত টাকা পেয়ে তুমি কি করবে ভাবছ? ইরফান চুপ করে তাকিয়ে রইল। নিখিল বলল, কিছুই করো না, যেমন চলছিলে তেমনই চালাও। ব্যাংকে টাকা থাক, তুমি একবারে চুপ থেকো। হঠাৎ পাওয়া টাকা অনেকেরই ভাগ্যে সয় না, হঠাৎই শেষ হয়ে যায়। কত লোক এসে চিলুবিলু করবে, নানান ছতই ভাগ চাইবে, টাকা ওড়াবার কুপরামর্শ দেবে। ইরফান আলী মাথা ঠিক রাখো, যেন মোটা চালে চলছিলে সেরকমই চালাও। ও টাকা পরে কাজে লাগবে। নানান পার্টির লোক এসে চাঁদা চাইবে, দেবে না, বলবে 1 বছর পর। শুধু একজন লোককে তোমার এখনই 10,000 টাকা অন্তত দেওয়া উচিত। কাকে বলো তো? ইরফান বলল, 10,000? কাকে? নিখিল বলল, নিতাইকে। তুমি তো দাম দিয়েও টিকিট কেননি, নিতাই তোমায় পাইয়ে দিয়েছে। সে গল্প শুনেছি। যদি ওই টিকিটটা নিজের কাছে রেখে দিত, ও বেচারা অসহায় নিঃস্ব মানুষ, ওকে কিছু দিলে তোমার পুণ্য হবে। নিখিলের কথা পুরোপুরি বিশ্বাস করলো ইরফান। মাস্টারবাবু তো নিজের জন্য কিছু চায়নি, পার্টির জন্যও চায়নি। যা কিছু বলেছে তার ভালোর জন্যই। সত্যি, ব্যাংক থেকেই তার সব ব্যবস্থা হয়ে গেল। ম্যানেজার বাবু তাকে একটা সাদা রঙের পাসবই দিলেন আর একটা নীল রঙের চেক বই। কী করে টাকাটা তুলতে হয় তা বুঝিয়ে দিলেন। ইনকাম ট্যাক্স ইত্যাদি কেটে কুটে ইরফানের নামে এখন জমা আছে 7,20,400 টাকা। তার বাপের জন্মে কেউ এত টাকা স্বপ্নেও দেখেনি। নিতাইকে অবশ্য সে প্রাণে ধরে 10,000 টাকা দিতে পারেনি। প্রথমবার 10,000 তুলে নিতাইকে দিল 5। এত বড় একটা কাণ্ডের পর নিজের জন্য কিছু খরচ করবে না, তাও কি হয়? আত্মীয় স্বজনকে একদিন দাওয়াত তো দিতেই হবে। বাড়ির টিউব কলটা কতদিন ধরে সারাবার কথা ভাবছিল, এবার না সারালেই নয়। আগে মাঝে মাঝে যাকে মহাজনের কাছে থেকে চড়া সুদে টাকা ধার করতে হতো, এখন সেই মানুষটির যদি ব্যাংকে 7 লাখের বেশি টাকা থাকে, তাহলে তার চালচলন কি পুরোপুরি আগের মতো হতে পারে? এখন কত মানুষ তাকে খাতির করে কথা বলে। আগে যারা ইরফানকে পাত্তাই দিত না, এখন তারা ইরফানের সঙ্গে চোখাচোখি হলে সে তো হাসি হাসে।
ইরফানের কাছ থেকে যাদের কিছুই পাবার আশা নেই, তারাও এখন ইরফানকে সম্ভ্রম করে কথা বলে। টাকার এমনই গুণ। 5 জনের মধ্যে দাঁড়িয়ে কথা বলার সময় আগে কেউ তার কথা আমলেই দিত না। এখন অন্যরা হঠাৎ থেমে গিয়ে বলে, হ্যাঁ ইরফান, তুমি কি বলছিলে? ঠিকই তো বলছো। এরকম অবস্থায় পোশাক পরিচ্ছদ আগের মতো রাখলে চলে? বিড়ির আগুনে তার নীল রঙের কুর্তাটা 2 জায়গায় ফুটো হয়ে গেছে। পায়ের জুতো কিংবা চটি দেখলেই বোঝা যায় কে যায় চাষাভুষো, কে বাবু শ্রেণীর। তাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দাড়িতে মেহেন্দি লাগায়। সবচেয়ে চমকপ্রদ কাজ করল ইরফান। একদিন গড়বিন্দুপুরে গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে চোখে চশমা নিল, সোনালি ফ্রেমের চশমা। তার চেহারা তো মন্দ না, এমন চশমায় তার রূপ খুলে গেল। এখন সে সত্যিকারের বাবু। সই করে চেক কাটলে টাকা তোলা যায়, এতে সে বেশ মজা পেয়েছে। মাঝে মাঝে সে টুকটাক টাকা তোলে, খুব বেশি না, 2000, 5000। নতুন নোটগুলোর দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে, গন্ধ শোকে। আগে 1000 টাকা রোজগার করতে শরীরের রক্ত পানি করতে হয়েছে, আর এখন শুধু ইরফান আলীর নামটা লিখলেই যত ইচ্ছে টাকা আসে। নিখিল মাস্টারের কথা তার মনে পড়ে মাঝে মাঝে। ঠিকঠাক পরামর্শ দিয়েছিলেন তিনি। এখনও ইরফান 2 হাতে টাকা ওড়ায় না, কাউকে কিছু দেয়ও না। কেউ এসে বাপের অসুখ, মায়ের অসুখ বলে কেঁদে পড়লে কিংবা টাকা ধার চাইলেও সে বলে, 1 বছরের আগে টাকা তোলা যাবে না রে ভাই, আমার উপায় নাই। তাদের টালির ছাদের বাড়িটাতে নতুন রং করার শখ ইরফানের অনেক দিনের। পাছে লোকের চক্ষু টাটায়, তাই সে ইচ্ছেটাকে এখনো দমন করে রেখেছে। নিখিল মাস্টারকে একখানা কুর্তি, ধুতি কিংবা তার মায়ের জন্য একটা শাড়ি পাঠালে কেমন হয়? ইরফান প্রায়ই ভাবে এই কথা, কিন্তু ওই ভাবনাটুকুই সার। নিখিল মাস্টারের কাছে সে কৃতজ্ঞ ঠিকই, কিন্তু সহসা সে আর তার সামনে যেতে চায় না। দূর থেকে কখনো সে নিখিল মাস্টারকে দেখলে চট করে অন্যদিকে সরে যায়। কেন সরে যায় তা সে নিজেই জানে না। বাড়িতে বউয়ের কাছে নতুন করে কিছু খেতে পায়নি ইরফান। 27 বছরের বিবাহিত জীবন, এর মধ্যে সংসারের অনেক দুর্যোগ সামলেছে দিলারা। একসময় ইরফানের বাপ রোগে ব্যাধিতে শয্যাশায়ী ছিল পাক্কা 3.5 বছর। তখন তার গু মুত পরিষ্কার করা থেকে শুরু করে সকল রকম সেবাই দিত দিলারা। কোনোদিন মুখে রা শব্দটি করেনি। একসময় খুবই খাটতে পারত সে। এতদিনে খাটতে খাটতে তার শরীরটা ভেঙে গেছে। এখন তার শরীরে রস নেই, শয্যায় সুখ দিতে পারে না। 54 বছর বয়সী ইরফান এখনো সাজাওয়ান, কিন্তু তার বউ যেন একটা বুড়ি। শরীরে রস নেই, জিভেও যে একটু মিষ্টত্ব নেই দিলারার। মেজাজটা খিটখিটে। সংসারের কাজ কিংবা স্বামী সেবার ত্রুটি নেই। বৃষ্টিতে ভিজে ইরফান যখন জ্বর বাঁধায়, তখন তাকে ওষুধ খাওয়ানো, কপালে জলপট্টি দেয়া কিংবা রাত জেগে পাখার বাতাস সবই সে করবে, কিন্তু বকুনিও দিতে ছাড়বে না। দিলারার আরেকটি অযোগ্যতাও প্রকট। সে এই পর্যন্ত একটিও পুত্র সন্তান প্রসব করতে পারেনি। 3 কন্যা সন্তানের মধ্যে প্রথম 2টি বেশি দিন বাঁচেনি। ছোট মেয়েটির বয়স 7 বছর, আর তার সন্তান সম্ভাবনাও নেই। ইরফান এখন বড়লোক হয়েছে, এখনই তো তার ভোগবিলাসের সময়, নইলে টাকা দিয়ে সে কী করবে? টাকা কেউ পরলোকে সঙ্গে নিয়ে যেতে পারে? 5 ভূতের মধ্যে বিলিয়ে দিলেই বা কী হবে? নারী সঙ্গ ছাড়া কি ভোগবিলাস হয়? এই গ্রামের মধ্যে বেভিচার চলে না, সবাই সব কিছু জেনে যায়। তাই দিলারাকে তালাক দেওয়ার মতলব ইরফান কিছুদিন ধরেই এঁটে রেখেছিল। শরীর ভাঙলেও সংসারের সাশ্রয়ের জন্য দিলারা যথাসাধ্য খাটে এখনও। লটারির টাকার মর্ম সে ঠিকমতো বোঝেনি। ইরফান তাকে দেয়নি নতুন কিছু। দিলারা বাগান চাষ ভালোবাসে। বাড়ির মধ্যে যেটুকু জমি তাতেই সে বেগুন, মূলো ফলায়, লেবু আর লঙ্কা গাছ আছে। ফুলকপিও করেছিল গত শীতে, এখন সে পেঁয়াজ নিয়ে মেতেছে। ইরফান জানতো সকালবেলা বাগানের কাজ ছেড়ে দিলারা সহজে আসবে।
শাহেদ নামে বাড়িতে একটা আশ্রিত ছেলে আছে, ফাই ফরমাইশ খাটে। তাকে সে বেলের শরবত বানাতে বললে বলতে পারত। ও বানাতে আর এমন কি গুণ লাগে? লোকজনের সামনে সে দেখালো যে তার বউ তার কথার অবাধ্য, চোপা করে। তাই রাগের মাথায় সে 3 তালাক উচ্চারণ করলে তা কি এমন দোষের হয়? তালাক তো হয়ে গেল। এরপর 27 বছরের মেয়ে তিন্নিকে নিয়ে দিলারা যাবে কোথায়? তার 3 কুলে আর কেউ নেই। বাপের বাড়ির গুরুজনরা সবাই মরে হজে গেছে। 27 বছর ধরে সে এখানে আছে। পুরুষরা বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, মেয়েরাই ধরে সংসারের স্ত্রী। এই সংসার ছাড়া দিলার আর কিছুই জানে না, চেনে না। তালাক হয়ে গেলে স্বামীর বাড়ির অন্ন গ্রহণ করাও নিষিদ্ধ। মেয়েকে নিয়ে যেতে হবে এতিমখানায়, সেটাই বা কত দূরে। ঘরে আর ঢুকল না দিলারা। ফোপাতে ফোপাতে পুকুর ধারে গিয়ে একটা অশ্বত্থ গাছের তলায় বসে রইল। তিনি খেলতে গিয়েছিল এক ফুফাতো বোনের সঙ্গে। কেউ তাকে বাড়িতে দিয়ে গেল। মা কেন গাছতলায় বসে কাঁদছে তা সে বুঝলই না। দুপুরবেলা শাহেদ এসে দিয়ে গেল 1 থালা ভাত, ডাল আর লাউ ঘন্ট। দিলারা থালাটা দূরে ঠেলে দিল। তাকিয়ে রইল সেই দিকেই। তার 27 বছরের সংসার কয়েকটা মাত্র শব্দে শেষ হয়ে গেছে। তার 27 বছরের স্বামী আর তার স্বামী নয়। তাহলে এই অন্ন সে মুখে তুলবে কোন অধিকারে? শুধু একবার চকিতে তার মনে প্রশ্ন জাগল, লাউ ঘন্টটা রান্না করল কে? শাহেদ নাকি? ও রান্নার কি জানে? ওই লাউ ঘন্ট ইরফানের মুখে রুচবে? রান্নাবান্না নিয়ে তার বেশ নাক ছটা আছে। বেশি পরিমাণ পেঁয়াজ হয়ে গেলে মাছের ঝোল মিঠা হয়ে যায়, তাই ইরফান খাবেই না, মেজাজ দেখাবে। এভাবেই কেটে গেল 2 দিন। তিন্নির মায়ের কাছে এসে বসে থাকে। মাঝে মাঝে জিজ্ঞেস করে, আম্মু তোর কি হয়েছে, ঘরে যাস না কেন রে? উত্তর দেয় না দিলারা, এক দৃষ্টিই চেয়ে থাকে মায়ের মুখের দিকে। এত মুখ ছিল সে, এই 2 দিন মুখ দিয়ে একটা শব্দ বার করেনি, যেন তার বার্ধক্য হয়ে গেছে। কন্যা সন্তান সংসারে অবাঞ্ছিত, তাই মেয়েকে প্রকাশ্যে এখনো স্নেহ মমতা দেখায়নি দিলারা। সেসব যেন সে ভুলেই গেছে। মাঝে মাঝে শাহেদ এসে তিন্নিকে প্রায় জোর করেই বাড়িতে নিয়ে যায় ইরফানের আদেশে। তিন্নি বাবাকে কিছু বলতে সাহস পায় না, বাবাকে সে ভয় পায়। পাড়া প্রতিবেশিনীদের মধ্যে 2 নারী দিলারাকে তাদের বাড়িতে আশ্রয় দিতে চায়, তাতেও সাড়া দেয় না সে। এরা দয়া দেখাতে চায়, ভালো কথা, কিন্তু কতদিন দয়া বজায় থাকবে? দিলারা মুখ ফিরিয়ে থাকে। বাড়িতে টিউবকল চালু হয়েছে। ইরফান আর গোসল করার জন্য পুকুর ঘাটে আসে না। অশ্বত্থ গাছটায় অনেক পাখির বাসা। পাখিরা ডাকাডাকি করে, ফুরত করে উড়ে যায়, আবার এসে বসে। মনে হয় যেন দিনাগত রাতে আবার দিনে একভাবে ঠায় বসে থাকা এই স্ত্রীলোকটিকে দেখে তারা বেশ অবাক হয়েছে। অবশ্য পাখিদের চোখের পাতা থাকে না বলে এমনিতেই তাদের দৃষ্টিতে সবসময় বিস্ময় ভাব থাকে, কিংবা হয়তো সেজন্যই এই দুনিয়াটাকে তাদের প্রতিনিয়ত বিস্ময়কর স্থান বলে মনে হয়। যখন দুপুর একেবারে শুনশান, কাছাকাছি কেউ থাকে না, তখন দিলারা চোখের জল মুছে পাখিদের দেখে। ওরা ইচ্ছে মতো যেখানে খুশি উড়ে যেতে পারে, কখন কোন গাছের ডালে বসবে তারও কিছু ঠিক ঠিকানা নেই। তালাক দিয়েছে বটে, কিন্তু ইরফান তো সম্পূর্ণ হৃদয়হীন মানুষ নয়। বাড়ির কাছে গাছতলায় বসে থাকা তার প্রাক্তন স্ত্রী একদানা অন্ন মুখে দেয়নি। এই সংবাদ শুনে সে তো বিচলিত বোধ করবেই। আকাশে মেঘ জমেছে, 2-1 দিন পরেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তখনও কি বসে থাকবে এখানে? খালেদ চাচাকে সঙ্গে নিয়ে সে এসে দাঁড়ালো গাছতলায়। গম্ভীর গলায় সে বলল, শোনো তিন্নির মা, এইভাবে পুকুর ধারে তোমার বসে থাকা মোটেও শোভা পায় না। আমিনা ভাবি তোমাকে তার বাড়িতে ঠাঁই দিতে চেয়েছিলেন, তাও তুমি যাও নাই।
হাকিমপুরে তোমার খালাতো ভাই সিরাজুল থাকে। আর বড়া গেরস্তের কারবারে ভালোই চলে। যদি সেখানে যেতে চাও, সাহেব তোমাকে পৌঁছায় দিয়ে আসবে। অথবা এবারে প্রকাশ পেল তার আসল উদারতা। তার দেনমোহর দেবার কোনো বাধ্যবাধকতা নেই। তবু সে বলল, অথবা বাজারে আমার যে টেলারিংয়ের দোকান আছে সেটা তুমি নিতে পারো। পেছনের কুঠুরিতে থাকার জায়গা হয়ে যেতে পারে। দোকান যদি তুমি চালাও, আমি লাভের বকরা নিতে যাব না। দোকান তোমার, মেশিনের নিচে এক দেরাজে 230 টাকা আছে, তা দিয়ে প্রথম খরচ চালাবে। এই নাও চাবি। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে রইল দিলারা। একবারও সে তাকায়নি তার 27 বছরের স্বামীর দিকে। কোনো সাড়া শব্দও করল না। 2-3 বার একই কথা বলার পর চাবিটা ছুঁড়ে দিয়ে গেল ইরফান। পরের দিন ভোরবেলা পুকুরে জল সইতে এসে পল্লীর নারীরা দেখল অশ্বত্থ গাছের ঢালে জ্বলছে দিলারার নিস্পন্দ শরীর। অনেকগুলো পাখি ডাকাডাকি করছে এ ডালে ও ডালে। এ সময় তো পাখি ডাকেই। প্রতিবেশিনীদের অনেকেই মনে করল দিলারা ঠিক কাজই করেছে। শুধু শুধু জঞ্জাট বাড়িয়ে লাভ কি? কিছুই হতো না। বাজারের দোকান ঘরে কি কোনো স্ত্রীলোক থাকতে পারে? গোসল করবে কোথায়? এইসব মানুষের স্মৃতি বড় তাড়াতাড়ি মুছে যায়। ছবি টবি থাকে না, কোনো চিহ্ন বলতে গেলে থাকে না। শুধু দিলারার যত্ন করা পেঁয়াজগুলিতে পেঁয়াজ হয়, বেগুনে গুত্তি আসে, মাচা থেকে দুলতে থাকে কচি শশা, সেসব খাওয়াও হয়ে যায়। প্রথম কয়েকটি দিন তিন্নিকে নিয়ে রেখেছিল পাড়ার বউরা। সমবয়সী মেয়ে ছেলেরা খেলাধুলায় তাকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখেছে। তারপর তো বাড়ির মেয়েকে বাড়িতে ফিরতেই হবে। মেয়েটার স্বভাব বড় ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসতেই পারে না। একটু ফাঁক পেলেই বাড়ির বাইরে দৌড়ে চলে যায়। অথচ পড়াশোনাতে মাথা আছে। এর মধ্যে আঁক কষতে শিখেছে, বাংলাও পড়তে পারে। যুক্তাক্ষরের বানান ভেঙে ভেঙে গ্রামের স্কুলটি গতবার গেছে নদীগর্ভে। এখন মসজিদের পেছনে হোগলার ছাউনি দেয়া খানিকটা জায়গায় ক্লাস হয়, সেখানে যেতে তিন্নির খুব উৎসাহ। কিন্তু তারপর আর বাড়ি ফিরতে ইচ্ছেই করে না। দিলারার ইন্তেকালের ঠিক 5 মাস পর ইরফান শাদি করল লায়লা আঞ্জুমান বানুকে। তার চেয়ে প্রায় 20 বছরের ছোট, ফর্সা হিলহিলে চেহারা, সারা শরীর দিয়ে লাবণ্যও যেন ছকছক করছে। পাতলা ঠোঁটে সবসময় হাসি দেখেন। এ উপলক্ষে গ্রামশুদ্ধ সবাইকে ভোজ দিল ইরফান। পীরের মাজারে চাদর চড়ালো। এই বিয়েতে গ্রামের মানুষ বেশ খুশি। অন্যায় তো কিছু নেই। আগের স্ত্রীকে তালাক দেওয়ার ন্যায্য অধিকার আছে ইরফানের। তার সঙ্গে বনিবনা না হলে আর কি উপায়? উত্তরাধিকারীও উপহার দিতে পারেনি সে। তার খোশপড়শেরও ব্যবস্থা করেছিল ইরফান। সে সুখ তার কপালে সইল না। তাতে আর কি করা যাবে? তা বলে ইরফান কেন তার জাগতিক সুখ থেকে বঞ্চিত হবে? আগের অবস্থায় সে এমন সুন্দরী যুবতীকে বউ করে ঘরে আনলে লোকে বলতে পারত গরিবের ঘোড়া রোগ। কিন্তু এখন সে তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি। টাকা থাকলে কত রকম সুখই তো কেনা যায়। লায়লাকে সবারই খুব পছন্দ। তার সরল সরল কথা শুনতে বেশ মজাই লাগে। তবে তার বাপের বাড়ির লোকেরা মাঝে মাঝে এসে বড় উৎপাত করে। লায়লা এরকম ধানধারা গোবিন্দপুরের মেয়ে নয়। তার বাড়িগঞ্জ অঞ্চলে, বিশাল একান্নবর্তী পরিবার, নানা রকম সম্পর্কের ভাই বোন, সংখ্যাও অনেক। তারা তো নতুন দুলাভাইয়ের বাড়িতে আসতেই পারে। প্রায়ই তারা আসে মোটরসাইকেল হাঁকিয়ে। একবার এলো একটা সাদা রঙের গাড়ি ভাড়া করে 7-8 জন। এখানে নদীর পাড় ভেঙেছে, ভেঙেই চলছে। সেটাই নাকি একটা দর্শনীয় ব্যাপার। তরুণী ভার্যার মনোরঞ্জনের জন্য পুরুষ মানুষ কী না করতে পারে। এর মধ্যে মুঠো আলগা করেছে ইরফান। নিখিল মাস্টারের উপদেশ আর তার মনে পড়ে না। ঘন ঘন টাকা তোলে ব্যাংক থেকে। এর মধ্যে একটা পাকা দালান বানানো হয়েছে। নদীর খেয়াঘাটে ডাক দিয়ে পাড়ানি কিনেছে 1 বছরের জন্য।
এক লপ্তে 10 বিঘে জমি কেনারও কথাবার্তা চলছে। লায়লার 2 ভাই তার এখন প্রধান পরামর্শদাতা। এ বাড়ির চেহারাই পাল্টে গেছে এখন। প্রতিদিনই জমজমাট ভাব। লায়লার বাপের বাড়ি থেকে রান্নার জন্য একজন মেয়ে লোক আনানো হয়েছে। তার নাম সেতারা। লায়লাকে সে কোলে পিঠে মানুষ করেছে। এখন বয়স হলেও শরীরে যথেষ্ট তাগত। এক হাতে সে 20-25 জনের খাদ্যদ্রব্য পাক করে ফেলতে পারে অনায়াসে। বাড়িতে একসঙ্গে এত মানুষ দেখলে তিনি মাঝে মাঝে ঘাবড়ে যায় বটে, কিন্তু তার কোনো অযত্নও হয় না। লায়লা প্রথম থেকে তাকে সোনাজড়িয়ে রেখেছে। তার নিজের মধ্যে একটা বালিকা ভাব আছে এখনো। সৎমা শুনলে কেমন যেন হিংসুটি ভয়ঙ্কর মনে হয়। লায়লার মধ্যে সেরকম ভাব একটুও নেই। সে নিজে গঞ্জের স্কুলে 5 পর্যন্ত পড়েছে। তিন্নিকে সে পড়াতে বসায় বিকেলবেলায়। ছড়া শেখাবার সময় দুজনে একসঙ্গে ছড়া বলে। মাঝে মাঝে দুজনেই একসঙ্গে হেসে গড়িয়ে পড়ে। লায়লার 2 ভাই খালেক আর বদন। এর মধ্যে বদনের স্বার্থবুদ্ধি বেশি, আর খানেক অনেক দিল খোলা। তিন্নি সম্পর্কে এদের মনোভাব বিপরীত। ইরফানের স্নেহবাৎসল্য বোধ কম। সে মেয়েকে নিয়ে কখনো আদিক্ষেতা করেনি। সে আছে, ঘোরে ফিরে, খায় দায়, ইরফান দেখে, সেটাই যথেষ্ট। কারো কারো স্নেহ ভালোবাসা হয় বড় বেশি একমুখী। সে তার আর নিজের সন্তানাদি নেই। বাল্যবিধবা, দ্বিতীয়বার আর নিকাহ হয়নি। সব স্নেহ সে উজাড় করে দিয়েছে লায়লাকে। লায়লার শ্বশুর বাড়িতেও সে এসেছে স্বেচ্ছায়। তাকে সে চোখে হারাতে চায় না। শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই। লায়লা এখানে সুখের রাজত্ব করবে, পাশে থাকবে সে তারা। কিন্তু এর মধ্যে তিন্নির স্থান কোথায়? প্রথম প্রথম কয়েকদিন সে তিন্নির ওপরও নজর রেখেছে। বাচ্চা মেয়েটার মধ্যে সে দোষের কিছু দেখতে পায় না, শুধু তার অস্তিত্বটাই দোষের। ও না থাকলে তো ভালোই ছিল। প্রথম প্রথম সে ভাবত, আছে তো থাক, ওর খাওয়া পড়ারই বা কত খরচ লাগে। কিন্তু ও মেয়ে তো বড় হবে, তখন ওর দাবিও বাড়বে। ও যদি লায়লার সমান হতে চায়, তারপর অবস্থা অনুযায়ী মানানসই শাদি দিতে হবে। সেও বহু টাকার ধাক্কা। ওর স্বামীটাই বা কেমন হবে? যদি একটা চশমখোর হয়, যদি সে ভালো মানুষ ইরফান মিয়াকে নিত্য শোষণ করে। এখনও 8 বছর হয়নি তিন্নির, তবু তার দিকে তাকিয়ে সেতারা বিবি অনেক দূর পর্যন্ত দেখে ফেলে। ভয়ে তার শিহরণ হয়। এখন যে বাচ্চা মেয়েটি হাসছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে, কয়েক বছর পরের এই মেয়েই হবে হিংস্র বাঘিনী। লায়লার জীবন বিষময় করে দেবে। লায়লারও নিজের সন্তান হবে, তাকে বঞ্চিত করবে এই মেয়ে। এইসব আশঙ্কার কথা সে তারা অনবরত লায়লার কানে ঢালতে লাগল। প্রথম প্রথম লায়লা বিরক্ত বোধ করত, কিন্তু কী সব অলক্ষণে কথা। তিন্নি বেশ মেয়ে, কিন্তু দিনের পর দিন একই কথা শুনলে ক্রমশ বিশ্বাসযোগ্যতা এসেই যায়। ইরফানের গোচরেও যায় এসব বৃত্তান্ত। ইরফান কোনো মন্তব্যই করে না। যৌবনের স্বাদ পেয়ে সে এখন উন্মত্ত। লায়লা একদিন সামান্য একটু মুখ ভার করলেই সে নতুন শাড়ি গয়না কিনে আনে। কয়েক মাসের মধ্যেই পোয়াতি হলো লায়লা। খবরটা দেওয়ার সময় মসজিদে 1 হাঁড়ি রসগোল্লা বিলি করল ইরফান। তার দৃঢ় ধারণা এবার তার পুত্র সন্তান পাবে। শুধু সম্ভব নয়, লায়লা তার সৌভাগ্যও এনে দেবে, তার বংশ রক্ষা করবে। বউকে নিয়ে নদীতে মাঝে মাঝে বেড়াতে যায় ইরফান। সন্ধ্যের পর খেয়া চলে না। নৌকার মালিক এখন ইরফান নিজেই। মাঝে ইদ্রিস রাত্রিবেলা তার বাড়িতেই খায়, সুতরাং তাকে দিয়ে বেশি কাজ করানোই যায়। প্রতিদিন নদী পারাপার করে ইদ্রিস। এই নদীগঞ্জে তার বাড়ি খেয়ে নিয়ে গেছে। তার বউ এখন বাপের বাড়িতে মুখ ঝাঁটা খেয়েও বাধ্য হয়ে 3 ছেলে মেয়ে নিয়ে থাকে। ছেলেটার আবার পোলিও। এক বিকেলে সেজেগুজে বেরোবার সময় লায়লা বলল, আয় তিন্নি, তুইও চল, আজ আমাদের সঙ্গে শাড়ি পরবি, আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি।
লখার মাঠে আজ সিনেমা দেখাবে। তুইও আয় তিন্নি, তুইও আজ আমাদের সাথে দেখবি। তিন্নিকে শাড়ি পরিয়ে, গালে পাউডার মাখিয়ে, কপালে লাল টিপ দিয়ে সাজিয়ে দিল লায়লা। অনভ্যস্তভাবে পুতুলের মতন পা ফেলে ফেলে বাবা মায়ের সঙ্গে চলল তিন্নি। আকাশে অল্প অল্প মেঘ, তবে সহসা ঝড়ের সম্ভাবনা নেই। আর ঝড় উঠলেও সামাল দিতে পারবে ইদ্রিস। ভরা বর্ষার নদী ফনফন করছে পানি। সারা শীতকাল আর গ্রীষ্মকাল এই নদী না খেয়ে উপসে হয়ে থাকে। চেহারা হয়ে যায় শুকনো দড়ির মতো, কিংবা শয্যাশায়ী মৌর্ষের মতো। এখন এই কয়েকটা মাস তার সারা অঙ্গে যৌবন তরঙ্গ। আর যৌবনে খিদেও হয় সাংঘাতিক। অনবরত পার খায়, গাছপালা বাড়িঘর সমেত ভূমি গ্রাস করে নেয়। তবু সে একদিনের পার খেয়ে তার আশ মেটে না। স্বাদ বদলের জন্য 2-3 বছর পর আবার অন্য পার খায়। সেখানকার মাটির স্বাদ বুঝি আলাদা। গল্পের দ্বিতীয় পর্বটি শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি।